নমস্কার। গল্পবৃক্ষ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু হতে চলেছে আমাদের আজকের গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা পিছু পিছু চলে। তো মন দিয়ে শুনতে থাকুন আমাদের আজকের গল্প পিছু পিছু চলে। সত্যবান গজাধর সিংহে বললেন, আপনি কখনো ভূত দেখেছেন? আমি চুপ করে রইলাম। যারা ভূত দেখেছে তারা অন্যকে ভূত দেখাতে পারে না, সুতরাং নাস্তিকদের কাছে হাস্যার সম্পদ হতে হয়। আজকাল আবার নাস্তিকদের যুগ, অতএব সাবধানে থাকা ভালো। সত্যবান সিন্ধে পুনাই আমার প্রতিবেশী, আমার সমবয়সী। এককালে সুপুরুষ ছিলেন, এখন জীর্ণশীর্ণ চেহারা। আমার সঙ্গে বেশি ঘনিষ্ঠতা ছিল না, কিন্তু এক পাড়ায় থাকতে গেলে হাসি কথা শিষ্টতার বিনিময় করতেই হয়। তিনি কোনো এক বীমা কোম্পানিতে চাকরি করতেন, বর্তমানে অবসরপ্রাপ্ত। গত পৌষ মাসে হপ্তাখানেক দারুণ শীত পড়েছিল। একদিন সন্ধ্যের পর আমি দৌড় জানালা বন্ধ করে একখানা বই নিয়ে বসেছি। এমন সময় দৌড়ের ঘন্টি বেজে উঠল। দৌড় খুলে দেখি সত্যবান সিন্ধে। তার মাথায় পাগড়ির মতো স্কার্ফ চড়ানো, গায়ে আলোয়ান, তবু ভদ্রলোক শীতে কাঁপছেন। আমি একটু আশ্চর্য হলাম, কিন্তু আপ্যায়ন করে এনে বসালাম ওনাকে। আসুন, এবার বেজায় শীত পড়েছে। তিনি দন্তবাদ্য থামিয়ে এদিক ওদিক চাইলেন, তারপর প্রশ্ন করে বসলেন, আপনি কখনো ভূত দেখেছেন? আমাকে নিরুত্তর দেখে তিনি বললেন, আমি বড় বিপদে পড়েছি। আপনি ভূতের গল্প টল্প লেখেন শুনেছি, তাই ভাবলাম। চাকরকে কফি তৈরি করবার হুকুম দিয়ে বসলাম আমি। কি ব্যাপার বলুন দেখি, আপনি ভূত দেখেছেন নাকি? তিনি অনেকক্ষণ চোখ বড় করে বসে রইলেন, তারপর বললেন, ভূত কিনা ঠিক বুঝতে পারছি না। আপনি ভূত দেখেননি? তা চোখে দেখিনি, কিন্তু অন্য ইন্দ্রিয় দিয়ে অনুভব করেছি। সে কিরকম? গন্ধ পেয়েছি, শব্দ শুনেছি, এমনকি স্পর্শ পর্যন্ত পেয়েছি। সত্যবান সিন্ধে গুম হয়ে গেলেন। তার চোখে অজানিতের আতঙ্ক দুঃস্বপ্নের মতো জেগে রইল। চাকর কফি দিয়ে গেল। জিভ পোড়ানো গরম কফি সত্যবান সিন্ধে এক চুমুকে খেয়ে ফেললেন। তারপর আলোয়ানটা গাঢ়ভাবে জড়িয়ে নিয়ে বললেন, তবে আপনাকে আমার গল্পটা বলি, আপনি হয়তো বিশ্বাস করবেন। একটু দম নিয়ে তিনি বলতে আরম্ভ করলেন, গত মে মাসে একদিন সন্ধ্যার সময় আমি তিলক রোডে একা রসবন্তি দোকানে বসে আখের রস খাচ্ছিলাম। আপনি তো জানেন, গরমকালে এখানে খোলা জায়গায় বাখারির বেড়া দিয়ে ঘিরে আখ মারাইয়ের যন্ত্র বসায়। আমি একটা বেঞ্চিতে বসে রস খাচ্ছি। এমন সময় নজর পড়ল, বেড়ার ফটকের কাছে দাঁড়িয়ে একটা লোক এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। বুড়ো লোক, দিন দরিদ্র বেশ, মাথায় ঝাঁকড়া চুল, মুখে ছাপকা ছাপকা দাড়ি গোঁফ, চোখ দুটো জলজল করছে। প্রথমটা চিনতে পারিনি, তো তারপর তিনি আবার চুপ করলেন। মুখ থেকে মনে হলো তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। বললাম, তাহলে চেনা লোক?
তার মানে? বললাম। সিন্ধে কুণ্ঠিতভাবে বললেন, হ্যাঁ, 30 বছর আগে যখন নাগপুরে ছিলাম তখন অনন্ত বিষ্ণু মারাঠেকে চিনতাম। স্কুলে মাস্টারি করত। আমি বললাম, অনন্ত বিষ্ণু মারাঠে আপনার বন্ধু? তিনি চমকে উঠে বললেন, না না, বন্ধু নয়, তবে নাগপুরে এক পাড়ায় থাকতাম, যাওয়া আসা ছিল। তারপর যে কথাটা চাপবার চেষ্টা করছিলেন তা বেরিয়ে এলো। তার বউ সুমন্তা ছিল অপরূপ সুন্দরী। আমি আমি তাকে নিয়ে। যৌবনকালে সত্যবান সিন্ধে দেখছি গুণবান ব্যক্তি ছিলেন, এখন বিষ হারিয়ে ঢোঁড়া হয়েছেন। কিন্তু আমাকে এসব কথা বলছেন কেন? আমি বিদেশি তাই? বললাম, তারপর বলুন। সত্যবান বললেন, সুমন্তাকে নিয়ে নাগপুর থেকে নাসিকে পালিয়ে এসেছিলাম, সেখান থেকে বোম্বে। সুমন্তা কিন্তু বেশি দিন আমার কাছে রইল না, আর একজনের সঙ্গে আমাকে ছিঁড়ে গেল, আর তাকে দেখিনি। তারপর আমি কাজের সূত্রে নানা জায়গায় ঘুরে বেরিয়েছি, আহমেদানগর, সোলাপুর, ঔরঙ্গাবাদ। শেষ কাজে অবসর নিয়ে পুনায় এসে বসেছি। প্রশ্ন করলাম, এই 30 বছরের মধ্যে অনন্ত মারাঠের সঙ্গে আর দেখা হয়নি? তিনি বললেন, না, এই প্রথম। তাকে চিনতে পারলাম যখন, তখন ভয় হলো। অনন্ত মারাঠে স্কুলের মাস্টার ছিল বটে, কিন্তু ভারী একরোখা লোক ছিল। রসবন্তিতে বসে রস খেতে খেতে আর চোখে তার দিকে তাকাতে লাগলাম। সে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চলে গেল। আর এক গ্লাস রস খেলাম, বাইরে বেশ ঘোর ঘোর হয়ে এলো। তখন বাইরে এসে এদিক ওদিক তাকালাম। রাস্তায় তখন মোটর, অটোরিক্সা, মানুষের ভিড়। অনন্ত মারাঠাকে আর দেখতে পেলাম না। তবু বাড়ির দিকে আস্তে আস্তে মাঝে মাঝে পিছু ফিরে চাইছি। কিছু দূর এসে দেখলাম অনন্ত মারাঠে আমার পিছু নিয়েছে। খুব খুব কাছে আসেনি, লোকের ভিড়ের সঙ্গে মিশে আমাকে অনুসরণ করছে। অনন্তের মতলব আমি বুঝলাম। সে আমার বাড়ির ঠিকানা জানতে চায়, বাড়িতে এসে হাঙ্গামা মারবে। বাড়িতে আমার বউ আছে, ছেলে মেয়ে আছে। রাস্তা দিয়ে একটা খালি অটোরিক্সা যাচ্ছিল, টপ করে তাতে উঠে পড়লাম। চলে গেলাম একেবারে সম্ভাজি পার্ক। সেখানে একটা বেঞ্চিতে অন্ধকারে বসে রইলাম। তারপর ঘন্টাখানেক পরে বাড়ি ফিরে এলাম। অনন্তকে আর দেখতে পেলাম না। অনন্ত মারাঠে বোধহয় কোনো কাজে নাগপুর থেকে পুনায় এসেছিল। তারপর হঠাৎ রসবন্তিতে আমাকে দেখতে পায়। 30 বছরে আমার চেহারা অনেক বদলে গেছে, তবু সে আমাকে চিনতে পেরেছিল। লোকটা ভয়ঙ্কর রাগী আর প্রতিহিংসা করে। বললাম, বউ নিয়ে পালালে তো রাগ হবারই কথা। সিন্ধে বললেন, দেখুন, আমার দোষ ছিল সন্দেহ নেই, কিন্তু দোষ আমার একার নয়। অনন্তর বউটা ছিল, যাকে জ্যোতিষশাস্ত্রে বলে প্রবিকীর্ণকামা বিকীর্ণ মন্থা পুংসচিলি। আপনি জ্যোতিষশাস্ত্র জানেন নাকি? জানি, আমার কোষ্ঠী আছে, একদিন দেখব। যা হোক, তারপর 3 দিন আর বাড়ি থেকে বেরোলাম না। ভাবলাম 2-3 দিনের মধ্যেই অনন্তের কাজ ছেড়ে নাগপুর ফিরে যাবে। প্রথম যেদিন বেরোলাম সেদিন অনন্তকে দেখতে পেলাম। তারপর দিন
লক্ষ্মী রোডে গিয়েছি কিছু কেনাকাটার জন্য। দেখি আনন্দ আমার পিছু নিয়েছে, তো তার হাতে একটা মোটা লাঠি। দেখলাম আনন্দ আমার পিছু নিয়েছে, তার হাতে একটা মোটা লাঠি। ভয় পেয়ে গেলাম, কি করি? একটা 7 নম্বর বাস রাস্তার ধারে দাঁড়িয়েছিল, টুক করে তাতে উঠে পড়লাম। ভাগ্যক্রমে আনন্দা উঠবার আগেই বাসটা ছেড়ে দিল। 7 নম্বর বাস পুনা স্টেশন যায়। আমি স্টেশনে চেপে শিবাজীনগরের টিকিট কেটে একটা লোকাল ট্রেনে বসলাম। 5 মিনিট পর শিবাজীনগর স্টেশনে নেমে অটো রিক্সা চড়ে বাড়ি ফিরে এলাম। আনন্দ আমাকে ধরতে পারল না। এরপর 7 দিন বাড়ি থেকে বেরোলাম না। কিন্তু বুড়ো বয়সে প্রত্যহ একটু ঘোরাফেরা দরকার, নইলে শরীর খারাপ হয়ে যায়। আমি ভোর 4টের সময় বেড়াতে বেরোতাম। বেড়াতে বেরিয়ে সূর্যোদয়ের আগে ফিরে আসি, কিন্তু আনন্দার দেখা নেই। কিন্তু শুধু প্রাতঃভ্রমণ করলেই তো চলে না। আমি গেরস্থ মানুষ, বাজার হাটও করতে হয়। 7 দিন পর বিকেলবেলা গুটি গুটি পায়ে বেরোলাম। আনন্দার দেখা পেলাম না। ভাবলাম যাক, আনন্দা নাগপুরে ফিরে গেছে। তারপর গ্রীষ্ম গিয়ে বর্ষা এলো। আমি বাধা দিয়ে বললাম, একটা কথা বলুন তো, এটা ভূতের গল্প বলছেন না মানুষের গল্প? সত্যবান বললেন, তা আমি নিজেই জানি না, শেষ পর্যন্ত শুনে আপনি বলুন। বর্ষা শেষ হয়ে এলো। আমি বেশ নিশ্চিন্ত হয়েছি। পুনার বৃষ্টি বোম্বের মতো নয়, ঝিরঝিরে বৃষ্টি, কখনো জোরে আসে কখনো আসতে। একদিন আমি ছাতা নিয়ে মন্ডায় গেছি শাকসবজি কিনতে। হঠাৎ জোরে বৃষ্টি নামলো। ছাতায় সে বৃষ্টি সামলানো যাবে না। আমি বাড়ি ফেরার পথে আটকা পড়ে গেলাম। একটা দোকানের চাতালে কয়েকজন লোক দাঁড়িয়েছিল, আমিও গিয়ে দাঁড়ালাম। তারপর সেই আকাশ ভাঙা বৃষ্টির মাঝখানে আনন্দার সঙ্গে মুখোমুখি দেখা। আনন্দা সেখানে দাঁড়িয়েছিল। অবশ্য ভয়ের বিশেষ কিছু কারণ ছিল না। এতগুলো লোকের মাঝখানে অনন্তা নিশ্চয় আমাকে খুন করতো না। কিন্তু তার চোখের চাউনি দেখে আমি ভয়ে দিশেহারা হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে গলার মধ্যে গো শব্দ করছে। রাস্তার দিকে চেয়ে দেখলাম বৃষ্টি ভেদ করে দুটো ট্রাক রাস্তার দুদিক থেকে দৈত্যের মতো ছুটে আসছে। এই সুযোগ। এই ট্রাক দুটো এসে পড়বার আগেই আমি যদি রাস্তা পার হয়ে যেতে পারি, তাহলে তাহলে অন্তত কিছুক্ষণের জন্য আমার পিছু নিতে পারবে না। সেই ফাঁকে আমি পালাবো। রাস্তার উপর দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে, তবু নেমে পড়লাম। ট্রাক দুটো এসে পড়েছে। আমি চট করে রাস্তা পার হয়ে গেলাম। তারপরে শুনতে পেলাম ট্রাকের ব্রেক কষার কড়কড় শব্দ। পিছনে তাকিয়ে দেখি মাঝখানে রক্তারক্তি কাণ্ড। দুটো ট্রাকে দাঁড়িয়ে পড়েছে, আর তাদের মাঝখানে অনন্তার রক্তাক্ত দেহটা পড়ে আছে। তার একটা হাত ট্রাকের চাকার নিচে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়েছে। চারিদিকে রক্ত মাখা জলের স্রোত বয়ে যাচ্ছে। অনন্তা নিশ্চয়ই আমাকে অনুসরণ করছিল। তারপর দুটো ট্রাক দুদিক থেকে এসে তাকে থেতলে দিয়েছে। ডান হাতটা বোধহয় চাকার নিচে পড়েছিল, কনুই থেকে সেটা আলাদা হয়ে গেছে। চারিদিকে তখন লোকজন হই হই করে ছুটে এলো। আমি আর সেখানে দাঁড়ালাম না। এরকম একটা বীভৎস দৃশ্য দেখে মানুষের প্রাণে আঘাত লাগে, কিন্তু আমার কি দুঃখ হলো না। মনে হলো অনন্ত মরেছে, আমার হাড় জড়িয়েছে, আমি মুক্তি পেয়েছি। মাসখানেক ভারী আনন্দে কেটে গেল বর্ষা। বর্ষা গিয়ে শীত এলো। আমি শীতকালে পাহাড়ের মাথায় পার্বতী মন্দিরে উঠি। আগে রোজ উঠতাম, আজকাল সপ্তাহে 1 দিন উঠি, তার বেশি পেরে উঠি না। রোজ 150 সিঁড়ি ভেঙে উপরে ওঠার শক্তি আমার নেই। একদিন
সন্ধ্যের সময় পার্বতী মন্দিরের পাহাড়ে উঠছি। এই শিখরটা পেশোয়ারদের আমলে দুর্গ ছিল। এখন তার 14 হাত চওড়া প্রকার ভাঙা অবস্থায় পড়ে আছে। আমি গিয়ে পশ্চিম দিকের প্রাকারের কিনারায় পা ঝুলিয়ে বসলাম। ঠিক পায়ের তলায় পার্বতী পাহাড়ের গা প্রায় খাড়া নিচে নেমে গেছে। সূর্যাস্তের পর আকাশের রঙের খেলা আরম্ভ হয়েছে। আমি সেই দিকে তাকিয়ে বসে রইলাম। হঠাৎ মনে হলো আমার পাশে কে বসে আছে। ঘাড় ঘুরিয়ে দেখি অনন্ত। তার একটা হাত কনুই থেকে কাটা। সে আমার 2 হাত দূরে কটমট করে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে আমার দিক বিদিক জ্ঞান রইল না। তারপরে কি করে যে পার্বতী পাহাড় থেকে নেমে এসেছিলাম তা আমি নিজেই জানি না। সিঁড়ি দিয়ে নামতে নামতে পিছু ফিরে একবার সাহস হয়নি, কিন্তু মনে হয়েছে অনন্ত পিছনে তেড়ে আসছে, এক্ষুনি ঘাড়ে লাফিয়ে পড়বে। পার্বতী পাহাড় থেকে নেমে আমি এক ছুটে নিজের বাড়িতে ঢুকে পড়লাম। সে আজ 10-12 দিন আগের কথা। তারপর থেকে সন্ধ্যের পর যখনই বাড়ি থেকে বেরিয়েছি, হাত কাটা অনন্ত আমার পিছু নিয়েছে। বেশি কাছে আসে না, 8-10 হাত দূর থেকে আমাকে অনুসরণ করে, কিন্তু দিনের বেলা তাকে দেখতে পাই না। তাই সন্ধ্যের পর আর বাড়ির বাইরে থাকি না। আজ এক বন্ধুর বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল। সন্ধ্যের আগেই সেখানে গিয়েছিলাম। ভেবেছিলাম তাড়াতাড়ি ফিরে আসবো, কিন্তু পাল্লায় পড়ে দেরি হয়ে গেল। সেখান থেকে বেরিয়ে বেশ জোরে জোরে পা চালিয়ে দিলাম। আপনার এদিকটা রাত্রিবেলা বেশ নির্জন, কিন্তু এদিক দিয়ে এলে শিগগির হয়, তাই এই পথে এলাম। বেশি দূরে আসতে হলো না, দেখি অনন্তা নিঃশব্দে আমার পিছু নিয়েছে। অন্ধকারে অস্পষ্ট ছায়ার মতো মূর্তি। প্রথমটা দূরে দূরে, তারপর ক্রমশ কাছে আসছে। তাড়াহুড়ো করে ছুটে চলেছি। বুকের রক্ত শুকিয়ে গিয়েছে। যদি হোঁচট খেয়ে পড়ি আর উঠতে হবে না, হার্ট ফেল করে মরে যাব। পা দুটো অবশ হয়ে আসছে। আপনার বাড়ির সামনে যখন এলাম, তখন অনন্তা প্রায় আমার ঘাড়ের কাছে এসে পড়েছে। দেখলাম আপনার সদরে আলো জ্বলছে। আর দ্বিধা করলাম না, এখানেই ঢুকে পড়লাম। নিজের বাড়ি পর্যন্ত যাবার সাহস হলো না। সত্যবান সিন্ধে এবার চুপ করলেন। আমিও খানিক চুপ করে রইলাম। শেষে বললাম, দেখুন, যে অনন্ত ট্রাক চাপা পড়েছিল সে জ্যান্ত মানুষ, কারণ প্রেত কখনো গাড়ি চাপা পড়েছে এমন কথা শোনা যায়নি। কিন্তু তারপরে বলা শক্ত। প্রেত হতে পারে, মানুষও হতে পারে। ভেবে দেখুন, অনন্তার হাত কাটা গিয়েছিল বটে, কিন্তু তার প্রাণটা হয়তো শেষ পর্যন্ত বেঁচে গিয়েছিল। কিন্তু আমি যে খবরের কাগজে মৃত্যু সংবাদ পড়েছি, যেদিন দুর্ঘটনা হয় তার পরদিন সকালে বেরিয়েছিল, লিখেছিল অনন্তা ঘটনাস্থল থেকে হাসপাতালে পৌঁছাবার আগেই মারা গিয়েছিল। তাই নাকি? তাহলে তাছাড়া বিবেচনা করুন, আমি সেদিন পার্বতী পাহাড়ে ভাঙা পাঁচিলের কিনারে বসেছিলাম। অনন্ত যদি মানুষ হতো তাহলে সে পিছন দিক থেকে আমাকে ঠেলে খাদে ফেলে দিত, আমি মরে যেতাম। ও যে আমার পিছনে লেগেছে তার উদ্দেশ্যে আমার মৃত্যু ঘটানো। জ্যান্ত অবস্থায় আমাকে মারতে পারেনি, এখন ভূত হয়ে মারবে। আপনি বলুন, এখন উপায় কি? কেমন করে আমি অনন্তার হাত থেকে উদ্ধার পাবো? ভূতের হাত থেকে উদ্ধার পাবার উপায় আমার জানা নেই। চাল পোড়া, সর্ষে পোড়া আজকাল আর চলে না। তাই অনেক ভেবে বললাম, এদেশে পিণ্ডদানের কোনো ব্যবস্থা আছে? সত্যবান একটু নিরাশ ভাবে বললেন, আছে, পেন্ডারপুরে পিণ্ডি দেওয়া যায়। আরো 2-1 জায়গা আছে, কিন্তু অত দূরে যাওয়া কি সম্ভব? অনন্ত আমার পিছু নেবে। তা বটে। দুজনে মুখোমুখি বসে উপায় চিন্তা করতে লাগলাম। বাঘের হাত ছাড়ানো যায়, জঙ্গলে না গেলেই হলো। কুমিরকে এড়িয়ে চলা যায়, নদীতে না নামলেই হলো। কিন্তু অশরীরীর হাত থেকে নিস্তার নেই। এইসব ভাবছি বটে,
কিন্তু মনের সংশয় যাচ্ছে না। সত্যি ভূত বটে তো। ভয় পেলে মানুষ ঝোপে ঝোপে বাঘ দেখে। হঠাৎ বৈদ্যুতিক আলোটা মিটমিট করে চোখ টিপল। এই রে, এবার বুঝি আলো নিববে। পুনায় এমনটা প্রায়ই হয়। হঠাৎই অকারণে আলো নিভে যায়। তারপর কখনো 5 মিনিট, কখনো 2 ঘন্টা অন্ধকারে বসে থাকো আর কি। আলো কিন্তু নিভল না। 2-4 বার মিটমিট করে স্থির হলো। কিছুক্ষণ পরে সদর দরজার ঘণ্টি ক্ষীণভাবে একবার বেজে উঠেই থেমে গেল। এত রাত্রে আবার কে এলো? উঠে গিয়ে সদর দরজা খুললাম। সদর দরজার মাথায় আলো আছে। দেখলাম একজন লোক দোরের সামনে দাঁড়িয়ে আছে। ধোপার পাটে আছড়ালে যেমন দেখতে হয় ঠিক সেই রকম চেহারা। তার ডান হাতটা কনুই থেকে কাটা। লোকটা ঝাঁকড়া ভুরুর তলা থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমার হৃদযন্ত্রটা ধরফর করে উঠল। তারপর আলো নিভে গেল। আমি হাঁপিয়ে উঠে বললাম, কে? 2 মিনিট পরে আবার আলো চলে উঠল। দেখলাম কেউ নেই। লোকটা চলে গেছে। সে রাত্রে সত্যবান সিন্ধেকে টর্চ হাতে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলাম। এই কাহিনী লেখা শেষ করবার পর আজ খবর পেলাম সত্যবান সিন্ধে পেন্ডারপুর যাচ্ছিলেন। পথে হার্ট ফেল করে মারা গেছেন।